দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব ১৩। কেন জানতে পারি? নিজের মতো করে যেতে যাচ্ছি বাবা। গাড়ি নিয়ে গেলে বুঝি পরের মতো করে যাওয়া হবে? শুভ্র কিছু বলল না। ইয়াজউদ্দিন সাহেব বললেন, সত্যি করে বলো তো, তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? বিরক্ত হব কেন? প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর আমার পছন্দ না। তুমি আমার উপর বিরক্ত কি বিরক্ত না সেটা বলো, হ্যাঁ অথবা না। হ্যাঁ। ইয়াজউদ্দিন অনেকক্ষণ ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন। শুভ্র হ্যাঁ বলেছে এটা বিশ্বাস করতে তার সময় লাগছে। তুমি বিরক্ত কেন? এখন তো আমার সময় নেই বাবা, পরে গুছিয়ে বলবো। স্টেশনে যেতে তোমার সময় লাগবে 5 মিনিট। আমি তো রিক্সা করে যাচ্ছি। রিক্সাতেও 20 মিনিটের বেশি লাগার কথা না। শুভ্র স্বাভাবিক গলায় বলল, তোমার উপর কেন বিরক্ত সেটা বলতে আমার সময় লাগবে। আমি ফিরে এসে বলবো। অনেক দীর্ঘ কথাও খুব সংক্ষেপে বলা যায়। 3 পাতার যে রচনা তার সাবস্টেন্স সাধারণত 2 লাইনের বেশি হয় না। শুভ্র বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার উপর বিরক্ত কারণ তুমি আমাকে অবিকল তোমার মতো করতে চাও। সব বাবাই কি তাই চায় না? চাওয়াটা ঠিক না। এটা চাওয়া মানে ছেলেদের উপর চাপ সৃষ্টি করা, অন্যায় প্রভাব ফেলা। আমি তোমার উপর অন্যায় প্রভাব ফেলছি? চেষ্টা করছো কিন্তু পারছো না। মনে হচ্ছে মানুষ হিসেবে তুমি আমাকে তেমন পছন্দ করো না। পছন্দ করি, কিন্তু তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান মনে করো। এটা আমার পছন্দ না। তোমার ধারণা আমি অন্যদের চেয়ে বুদ্ধিমান নই? আমার তাই ধারণা বাবা, তুমি অন্যদের চেয়ে কৌশলী কিন্তু বুদ্ধিমান নও। কীভাবে বুঝলে আমি বুদ্ধিমান নই? একজন বুদ্ধিমান মানুষ অন্যদের বুদ্ধি খাটো করে দেখে না। একজন বোকা লোকই তা করে। তুমি সবসময় আমার বুদ্ধিকে খাটো করে দেখেছ, মাকে খাটো করে দেখেছ। আমি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তুমি এখন বুঝতে পারছো, আগে না। এর আগ পর্যন্ত তোমার ধারণা ছিল আমি পড়ুয়া একজন ছেলে, বইপত্র ছাড়া কিছুই বুঝি না। আমি জগতের বাইরে একজন মানুষ যে পরীক্ষায় প্রথম হওয়া ছাড়া আর কিছুই পারে না। শুভ্র, তুমি বসো, তোমার সঙ্গে কথা বলি। আমার তো সময় নেই বাবা। এক কাজ করলে কেমন হয়, আমি বরং তোমার সঙ্গে রিক্সা করে যাই। অনেক দিন রিক্সা চড়া হয় না। যেতে যেতে কথা বলি। আমি একাই যেতে চাই বাবা। তোমার মনে যে এতটা চাপা ক্ষোভ ছিল তা আমি বুঝিনি। বুদ্ধি কম বলেই বোঝনি। অন্য যে কোনো বাবা সেটা বুঝতেন। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। শুভ্র হেসে ফেলে বলল, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। বাবা যাই। বন ভয়াস মাই ডিয়ার সান, বন ভয়াস। শুভ্র নিচু হয়ে বাবাকে পা ছুঁয়ে সালাম করতে গেল। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে তা করতে দিলেন না, জড়িয়ে ধরলেন। শুভ্র বলল, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি বাবা। এই ভালোবাসার মধ্যে কোনো রকম খাদ নেই। একজন মানুষ অন্য একজনকে তার গুণের জন্য ভালোবাসে। আমি ভালোবাসি তোমার দোষগুলোর জন্য। তুমি আমার দেখা একমাত্র মানুষ যার দোষগুলোকে গুণ বলে মনে হয়। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে রিকশায় তুলে দিয়ে রিকশাওয়ালাকে বললেন, খুব ধীরে টেনে নিয়ে যাও। বলেই তার কি মনে হলো তিনি বললেন, না ঠিক আছে, তুমি যেভাবে যাও সেভাবেই যাবে, ধীরে যেতে হবে না। রিকশাওয়ালা উল্কার বেগে ছুটল। কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি এসে স্পিড ব্রেকার ধাক্কা খেয়ে রিকশা উল্টে গেল। লোকজন ছুটে এসে শুভ্রকে টেনে তুলল। শুভ্র বলল, আমার কিছুই হয়নি, শুধু চশমাটা ভেঙে গেছে। শুভ্র কিছুই দেখতে পাচ্ছে না। আলো এবং ছায়া তার চোখে ভাসছে। চশমা ছাড়া সে সত্যি সত্যি অন্ধ। শুভ্র বলল, আপনারা কেউ কি আমাকে দয়া করে কমলাপুর রেল স্টেশনে নিয়ে যাবেন? আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। প্লিজ আপনারা কেউ আমাকে একটু সাহায্য করুন। 11। জরি বিছানায় পা তুলে বসে আছে। মনিরউদ্দিন, তার বাবা এবং বেশ কিছু আত্মীয়স্বজন চলে এসেছে। বসার ঘরে সবার জায়গা হচ্ছে না। বারান্দায় কিছু বেতের চেয়ার দেওয়া হয়েছে। সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। মনিরউদ্দিন সৌদি আরবে সাদ্দামের বাহিনী ঢুকে পড়েছে এই খবরে খুবই উল্লাসিত। তিনি নিচু গলায় ভেতরের কিছু খবরও দিচ্ছেন। তেমন বাংলাদেশ টেলিভিশন যে বারবার বলছে সৌদি আরবে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য ভালো আছে, এটা খুবই ভুল খবর। এরা আসল খবর দিচ্ছে না। আসল খবর হলো স্কার্ড মিসাইলে 71 জন সোলজার শেষ। ঢাকা এয়ারপোর্টে কারফিউ দিয়ে এদের ডেড বডি আনা হয়েছে। এটা খুবই পাকা খবর। সবাই খুব আগ্রহ নিয়ে শুনছে। 1 দফা চা হয়েছে। 2য় দফা চায়ের অর্ডার দেওয়া হয়েছে। বিয়ে পড়াতে সামান্য দেরি হবে। মগবাজারের কাজী সাহেব এখনও এসে পৌঁছাননি। তাকে আনতে গাড়ি গেছে। বরপক্ষ ছেলের এক খালা বড় একটা সুটকেস নিয়ে এসেছেন।
তিনি হাসি হাসি মুখে এ বাড়ির মেয়েদের সুটকেসে জিনিস দেখাচ্ছেন। হুট করে বিয়ে হচ্ছে, এই জন্যই ঘরে যা ছিল তাই আনা হয়েছে। গয়নার এই সেটটা আপনারা একটু দেখেন, কিছুক্ষণ আগে রেডিমেড কেনা হয়েছে। দাম পড়েছে ৮০,৭০০। মোট 5টা রিয়েল ডায়মন্ড আছে। রিসিটও সঙ্গে এনেছি, পছন্দ না হলে বদলে আনতে পারবেন। মেয়েরা চোখ বড় বড় করে জড়োয়া সেটের দিকে তাকিয়ে আছে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকার মতোই জিনিস। ছেলের খালা বললেন, বিয়ে পড়ানো হোক, বিয়ে পড়ানো হবার পর মেয়ের গলায় এটা পরাবেন। জরির বড় চাচি বললেন, আগে পড়ালে অসুবিধা কী? ভদ্রমহিলা শুকনো গলায় বললেন, আগে না, বিয়ে পড়ানো হোক। জরির বড় চাচি উঠে এলেন, ঢুকলেন জরির ঘরে। জরি চাচির দিকে তাকালো, কিছু বলল না। চাচিকে সে পছন্দ করে না, ভদ্রমহিলা খুব ঝগড়াটে। জরিরা যে এ বাড়ির আশ্রিত তা তিনি দিনের মধ্যে একবার জরিদের মনে করিয়ে দেন। বড় চাচি তীক্ষ্ণ গলায় বললেন, তুই আমাকে ঠিক করে বল তো জরি, তুই গাড়ি থেকে নেমে পড়েছিলি কেন? বলতে ইচ্ছা করছে না চাচি। ছেলেটাকে তোর খুব অপছন্দ হয়েছে? জি, আমারও অপছন্দ হয়েছে। এরা ছোট লোকের ঝাড়। তুই বসে আছিস কেন? পালিয়ে যা না। জরি অবাক হয়ে তাকালো। বড় চাচি বললেন, পেছনে দরজা দিয়ে বের হ, কোনো বান্ধবীর বাসায় চলে যা, তারপর দেখা যাবে। আমার সাহসে কুলাচ্ছে না চাচি, তুই আয় তো আমার সাথে। পরের বাড়িতে থেকে থেকে তোদের সব গেছে, সাহস গেছে, মর্যাদা বোধ গেছে। তোদের সাথে আমার কথা বলতে ঘেন্না লাগে। আয় আমার সাথে আয়, টুকুনকে সঙ্গে দিয়ে দিচ্ছি, ওকে নিয়ে কোনো এক বান্ধবীর বাড়িতে লুকিয়ে থাক। সত্যি বলছেন? সত্যি বলছি না তো কি, তোর সঙ্গে রস করছি? আমার রস করার বয়স? বড় চাচি নিজেই পেছনে দরজা দিয়ে জুরিকে বের করলেন। তার সেজো ছেলে টুকুনকে সঙ্গে দিয়ে দিলেন। তারা একটা বেবি ট্যাক্সি নিল। টুকুন বলল, তুমি যাবে কোথায় জুরি আপা? দারুচিনি দ্বীপে যাব। সেটা কোথায়? অনেক দূর। তুই আমাকে কমলাপুর রেল স্টেশন নামিয়ে এই বেবি ট্যাক্সি নিয়ে বাসায় ফিরে যাবি। পারবি না? খুব পারবো। ঢাকা শহর আমার মতো কেউ চিনে না। টুকুনের বয়স 10, এত বড় দায়িত্ব পেয়ে সে খুবই আনন্দিত। 12। অয়ন একটা সুটকেস এবং হ্যান্ডব্যাগ হাতে সন্ধ্যা থেকেই তার ছাত্রের বাসায় বসে আছে। ছাত্রের কোনো খোঁজ নেই, শুধু ছাত্র না, বাড়িতেই কেউ নেই। সবাই দল বেঁধে বিয়ে খেতে গেছে। কাজের ছেলেটি বলল, বসেন মাস্টার সাহেব, চা খান। বাড়িতে লোকজন না থাকলে কাজের লোকরা খুব সামাজিক হয়ে ওঠে, আগ্রহ করে চাটা দেয়। অয়ন জিজ্ঞেস করলো, কখন ফিরবে? তার কি কোনো ঠিক আছে? বিয়া বাড়ি বললা কথা, রাত 9টার আগে না। রাত 9টা হলে অপেক্ষা করা যায়, 9টা 10টা পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। একটা বেবি ট্যাক্সি নিলে 10 মিনিট স্টেশনে চলে আসবে। জিনিসপত্র তো সব সঙ্গেই আছে, অসুবিধা কিছুই নেই। অয়নের মনে হলো 9টার আগেই তার ছাত্র চলে আসবে। স্যারের কথা নিশ্চয়ই তার মনে আছে, গতকালই তো সে বলেছে, চিন্তা করবেন না স্যার, আমি ব্যবস্থা করে রাখবো। নিশ্চয়ই ব্যবস্থা করে রেখেছে। অয়ন বলল, বিয়ে কোথায় জানো না কি করিম? যে না, কিছুই জানি না। চা দিমু? আচ্ছা দাও, চা দাও। রাত 10টার ভেতর সে সর্বমোট 6 কাপ চা খেলো। বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইল, তার ছাত্রের কালো গাড়ি যদি দেখা যায়। রাত 10টা 5 কাজের ছেলে এসে বলল, তারা আইজ আর আসবো না, চইলা গেছে মির্জাপুর। তুমি বুঝলে কি করে? আম্মা টেলিফোন করছিল। আমি যে বসে আছি এটা বলেছ? যে না, ইয়াদ ছিল না। অয়নের মনে আরেকটা সম্ভাবনা উকিয়ে দিচ্ছে। এমন তো হতে পারে তার ছাত্র ড্রাইভারকে দিয়ে স্টেশনে টাকা পাঠিয়ে দিয়েছে, কারণ সে জানে তার স্যার রাত 10:30 ট্রেনে যাচ্ছে। বিয়ের তাড়াহুড়ায় মনে ছিল না, বিয়ে বাড়িতে গিয়ে মনে হয়েছে। সে কি চলে যাবে স্টেশনে? করিম, যে মাস্টার সাহেব, তারা কোত্থেকে টেলিফোন করেছে? তা তো জানি না। এ বাসায় কি কেউ নেই, সব চলে গেছে? যে বড় সাহেবের এক ভাই আছেন, তুমি ওনাকে একটু জিজ্ঞেস করে আসবে আমার কথা বাবু কিছু বলে গেছে কি না। আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল, বাবু কি ওনার কাছে দিয়ে গেল কি না? করিম খোঁজ নিয়ে এলো, বাবু কিছুই বলেনি। অয়ন পুরোপুরি নিঃসন্দেহ হলো, বাবু ড্রাইভারকে দিয়ে স্টেশনেই টাকা পাঠিয়েছে। এতক্ষণ এখানে নষ্ট না করে তার উচিত ছিল স্টেশনে চলে যাওয়া। বিরাট ভুল হয়েছে। অয়ন ঘর থেকে বের হয়ে বেবি ট্যাক্সি নিল। হাতে সময় একেবারেই নেই।